আমি নদীর পাড়ে গেলাম কাপড়গুলো ধুতে। সকাল সকাল নয়তো নদীর ওপারের মানুষ নদীর পানি আবার নোংরা করে ফেলবে। ওরা কিভাবে নদীর পানি নোংরা করবে? তুমি নদীর পানিতে কাপড় ধুলে কি নদীর পানি নোংরা হবে না? ও তুমি বুঝবে না, সারাদিন তো ঘরে শুয়ে বসে থেকে জ্ঞান দাও আমাকে। এই মাথাটা আমাকে শুধু জ্ঞান দেওয়ার জন্য না খাটিয়ে কাজের জন্য খাটালেও পারতে, তাহলে আর আমাকে এই ভাঙা বাড়িতে থাকতে হতো না। ওপারে চেয়ে দেখো, মুক্তা ভাবির জামাই কত সুন্দর বড় বাড়ি বানিয়েছে নিজের টাকায়। হয়েছে হয়েছে, বুঝেছি। সকাল সকাল আবার শুরু হয়ে গেল তোমার। যাও, তাড়াতাড়ি কাপড়গুলো নদীতে নিয়ে গিয়ে ধোও, নয়তো নদীর পানি ময়লা হয়ে যাবে। আমি তো ভালোই ভালোই যাচ্ছিলাম, তুমি তো আমাকে মাঝপথে থামালে। এখন সত্যি কথা বলছি তো, তাই ভালো লাগছে না। থাকো তুমি তোমার মতো, আমি চললাম। কি হলো বৌমা, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো মা, আমার সুন্দর মুখখানা ধুতে যাচ্ছি। শুনেছি নদীর পানি দিয়ে মুখ ধুলে নাকি মুখের ত্বক ভালো থাকে, তাই সকাল সকালই যাচ্ছি। নয়তো দেখা যাবে নদীর ওপারের রেখা ভাবে নদীর পানি ময়লা করে ফেলেছে। সেই কবে থেকে যে তোমাদের ঝগড়াঝাটি দেখে আসছি, এগুলো আর শেষ হওয়ার নাম নেই। দুই বাড়িতে দুজন বউ হয়ে আসার পর থেকেই তোমাদের ঝগড়া শুরু। অনেক দিন তো হলো, এবার অন্তত মিলেমিশে থাকো তোমরা। প্রায় প্রতিদিনই এসব দেখতে কার ভালো লাগে? আমার কি দোষ মা, আপনিই বলুন। ওই মহিলা প্রতিদিনই আমার গায়ে পড়ে ঝগড়া করতে আসে। আমি কি ওকে তাহলে তো সহজে ছেড়ে দেব? ওকে সুযোগ দেব আমাকে কথা শোনানোর? না না, তা কেন দিবে? যতদিন পর্যন্ত ওই মহিলা আমার গায়ে পড়ে ঝগড়া বন্ধ না করছে, ততদিন পর্যন্ত আমিও ওর সাথে ঝগড়া করা বন্ধ করছি না। বুঝেছি বৌমা, যাও এবার তুমি নদীর পানি দিয়ে তোমার সুন্দর মুখটা ধুয়ে এসো। যাক, আজ ওই মুক্তাটা আসেনি এখনো, তাই শান্তি মতো কাপড়গুলো ধুতে পারছি। নয়তো ও এলে সব শান্তি নষ্ট হয়ে যেত আমার। ওই দেখো, আজ ওই মহিলা আমার আগেই নদীর পাড়ে এসে কাপড় চোপড় ধোয়া শুরু করেছে। ওর কাণ্ড কারখানা দেখলে মনে হয় আমি কি করব না করব সব ওকে আগে থেকে কেউ বলে দেয়। এই যে, সাবান পানি দিয়ে নদীর পানি ময়লা করছো কেন? কে বললো ময়লা করছি? সাবান পানি দিয়ে নদীর পানিগুলো পরিষ্কার হচ্ছে আরো। কে বলেছে তোমাকে সাবান দিয়ে নদীর পানি পরিষ্কার হয়? ভেবেছিলাম নদীর পানি দিয়ে মুখ ধোবো আজ, কিন্তু তোমার কারণে সেটুকুও করতে পারলাম না। চালাকি করে পানি আগেই নোংরা করে রেখেছো। তোমার মুখের চেয়ে সাবান মেশানো নদীর পানি বেশি পরিষ্কার। ভাগ্যিস তোমার মুখ ধোয়ার পর নদীতে আসিনি আমি, তাহলে কাপড়গুলো তো পরিষ্কার হতোই না, বরং আরো ময়লা হয়ে যেত তোমার মুখের ময়লায়। কি বললে? আমার মুখ ওই সাবান পানি থেকেও নোংরা? হ্যাঁ, ঠিকই বলেছি। তোমার পুরো বংশে আমার মতো সুন্দরী যদি কেউ থেকে থাকে আমাকে দেখিও। নিজের তো রূপগুণ কিছু নেই, আবার আমাকে কথা শোনাতে আসে। গুণ? তোমার আবার কোন গুণটা আছে শুনি? পারো তো শুধু সারাদিন ওই নিজের চেহারা নিয়ে পড়ে থাকতে, আবার আমাকে গুণের কথা বলে। হ্যাঁ, কারণ তিনি আমাকে রাজরানীর মতো করে রেখেছেন, তোমার ওনার মতো কাজের লোক বানিয়ে নয়। আমাকে কাজের লোক বলে এই গুণহীন মেয়েটা? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। কি ডুব দেওয়ার শব্দ হলো? বৌমায় শীতের সকালে মুখ ধুতে গিয়ে কি নিজে পানিতে ডুব দিল? মা, আমাকে বাঁচান, রেখা আমাকে পানিতে ফেলে দিয়েছে। মুখটা পানিতে পড়ে গিয়েছে, দেখি তো গিয়ে। তুমি কি সামান্য সাঁতারটুকুও কাটতে পারো না, আবার মুখে বড় বড় কথা বলো? কে বলেছে আমি সাঁতার কাটতে পারি না? চোখে সাবান গিয়েছে বলে আমি কিছুই দেখতে পারছি না, তাই মাকে ডেকেছি সাহায্য করার জন্য। তুমি তো দেখছি ভারী বোকা, নদীর পানিতে নিজের চোখটা ধুয়ে নিলেই তো পারো। ও তাই তো। তুমি ঠিক আছো তো বৌমা? হঠাৎ নদীর পানিতে ডুব দিলে কেন? আর বলবেন না মা, সব দোষ হচ্ছে ওই রেখা ভাবির। শুধু শুধু সাবান মাখানো কাপড়টা আমার মুখে ছুঁড়ে মেরেছে বলে আমার এই অবস্থা। শুধু শুধু? তুমি এর আগে কি বলেছিলে আমায় সেটা ভুলে গেলে? হ্যাঁ, আমিও তো সব দেখলাম। আপনার ওভাবে রেখাকে এসব বলা ঠিক হয়নি ভাবি। কে বলেছে ঠিক হয়নি? আমি একদম উচিত কথা বলেছি, আরো বলবো। হয়েছে,
অন্তত এখন তোমরা দুজন তোমাদের ঝগড়াটা থামাও। বৌমা, তুমি আর এই ঠান্ডার ভিতর ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে থেকো না, ঘরে চলো। আজ মায়ের জন্য ছেড়ে দিলাম তোমায়। তুমি আমাকে কি ছাড়বে? আমি তোমাকে ছেড়ে দিলাম তোমার এই অবস্থা দেখে। বৌদি বাড়িতে চলে গেল। রেখাও একটু পর তার কাপড় চোপড় ধোয়া শেষ করে বাড়ি ফিরল। আজ তোমার জন্য মানুষের এত কথা শুনতে হয় আমার। কপাল করে তোমার মতো একজনকে পেয়েছিলাম। তোমাদের ঝগড়ার মধ্যে আবার আমাকে কেন টানছো? তোমার জন্যই তো ও আমাকে কাজের লোক বলার সাহস পেল। ওকে ওর জামাই কেমন রাজরানীর মতো রেখেছে, আর এক হচ্ছ তুমি। তোমার সংসারে ঠিকভাবে দুবেলা ভালো মন্দ খেতে পারি না। সারাটা দিন একা খেটে মরতে হয়, সাথে মানুষের কথাও শুনতে হয়। কিন্তু আমি যে সব সময় তোমার সাথে থাকি, এতে তুমি খুশি হও না? লাগবে না তোমাকে আমার এত সাথে থাকার। আমি এত অভাব আর নিতে পারছি না। তুমি দ্রুত ভালো কিছু একটা করার ব্যবস্থা নাও। অন্যদিকে মুক্তার স্বামী বকুল কাজ শেষে রাত করে বাড়ি ফিরে মুক্তাকে খুঁজতে লাগলো। মুক্তা, কোথায় তুমি? এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। তোমার পছন্দের মুক্তা আর সোনা দিয়ে বানানো গলার হার। পরে দেখে তো কেমন লাগছে। রেখে দাও, ওটা পরে পরবো। বলো কি, তোমার জন্য এত দামি হার কিনে আনলাম, আর তুমি কিনা একটু পরেও দেখবে না? এ আর নতুন কি, কত দামি হাড়ি তো এনেছো আমার জন্য। তুমি যা পছন্দ করো তাই তো এনেছি, আর কি আনবো বলো? কিছুই লাগবে না আমার, শুধু তোমার একটু সময় লাগবে। মুক্তা, আমি তোমাকে আগেও বলেছি, আমার সারাদিন অনেক কাজ থাকে। টাকাগুলো তো আর শুধু শুধু পাই না আমি। সারাদিন কাজে ব্যস্ত থাকি বলেই তুমি এমন রানীর মতো জীবন কাটাতে পারছো। চাই না আমি এই রানীর মতো জীবন। নদীর ওপারে দেখো, রেখা কত হাসি খুশি ও স্বামীর সাথে সংসার করছে। আজ সকালেও নদীর পাড়ে আমাদের ঝগড়ার সময় সে তার বউয়ের পক্ষ নিয়ে কথা বলেছে। ওদের টাকা পয়সার অভাব থাকলেও সুখের কোনো অভাব নেই। আমিও যদি ওদের মতো থাকতে পারতাম। তুমি আজও নদীর পাড়ে গিয়েছিলে? কিসের অভাব আছে তোমার এই বাড়িতে যে তুমি শুধু ওখানেই যাও বারবার এত ঝগড়াঝাটি হওয়ার পরেও? আমার এখানে একা একা থাকতে ভালো লাগে না। মা তো নিজের মতোই ব্যস্ত থাকে। নদীর পাড়ে গেলে তবু একটু বাতাস লাগে গায়ে। ঝগড়াঝাটি হলেও একটু কথা বলার আর রাগ দেখানোর সুযোগ পাই। মানুষের সুখ দেখি। দেখো মুক্তা, তুমি যেমন ভাবছো জীবনটা এত সহজ নয়। তুমি হয়তো নদীর এপারে বসে ভাবছো নদীর ওপারের মানুষেরা বেশি সুখী, কিন্তু ওদের কাছে গেলে বুঝবে ওরাও ভাবছে যে তুমি ওদের তুলনায় সুখী। তুমি এখন কচি খুকি নাও যে তোমাকে এসব আমাকে বুঝিয়ে বলতে হবে। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমোতে গেলাম। কাল অনেক কাজ আছে। পরের দিন রেখা তার হাঁড়ি পাতিলগুলো নিয়ে নদীর পাড়ে গেল ধোয়ার জন্য। তার দেখা দেখি মুক্তাও কটা হাঁড়ি পাতিল নদীর পাড়ে নিয়ে গেল। ওমা, আজ সূর্য কোন দিকে উঠেছে? রাজরানী আজ নদীর পাড়ে এসেছে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য। হ্যাঁ, আজ আমিও দেখিয়ে দেব আমার কত গুণ। আচ্ছা, দেখাও দেখি কত গুণ তোমার। ছাই, হ্যাঁ, ছাই দিয়ে পাতিলগুলো আগে মাজতে হবে। কিন্তু এ কি, ছাই দিয়ে ঘষার পর তো পাতিলগুলো উল্টো আরো কালো আর ময়লা হয়ে যাচ্ছে। কি, এক ঘষা দিয়ে পাতিলের দিকে তাকিয়ে থাকলে পাতিল নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে? আমার মতো এভাবে ডলে ডলে পাতিল পরিষ্কার করতে হবে। অবশ্য তোমার শক্তি থাকলে তো ডলবে পাতিল। তোমার পাতিল তো ময়লাই রয়ে যাবে আজ। কে বললো আমার শক্তি নেই? আমার পাতিলগুলো ডলে ডলে তোমার পাতিলের থেকেও কালো বানাবো আজ। মুক্তা জোরে জোরে তার সব পাতিলগুলো ডলা শুরু করলো। বেশি জোরে ডলতে গিয়ে তার হাতের চামড়া উঠে গেল। দেখো, এবার আমার পাতিলগুলো কেমন পরিষ্কার হয়েছে। তোমার পাতিলগুলোর চেয়েও অনেক পরিষ্কার আর ঝকঝকে হয়েছে। তা না হয়েছে, কিন্তু তোমার হাতের চামড়া সহ তো পরিষ্কার হয়ে গেছে। পুরো হাত কেমন লাল হয়ে গেছে দেখো। ও কিছু না, এই প্রথমবার ছাই দিয়ে পাতিলগুলো এত সুন্দর করে পরিষ্কার করতে পেরে আমি অনেক খুশি। প্রথম প্রথম তো কালো রং দেখে ভয় পেয়ে গিয়েছিলাম যে পাতিল পরিষ্কার করতে গিয়ে উল্টো না আরো ময়লা করে ফেলছি। কিছু না এখন বলছো, পরে বুঝবে ঠেলার নাম বাবাজি। পারলে এখনই হাতে ঠান্ডা পানি দিয়ে রেখো। ওসব পরে করা যাবে।
আগে মাকে গিয়ে দেখাই পরিষ্কার পাতিলগুলো, তাহলে মা অনেক খুশি হবে। ভালো কথা বললাম, ভালো লাগলো না। যাক, আমার কি, আমার অনেক কাজ বাকি আছে, সারাদিন তোমার নাটক দেখা ছাড়াও। মুক্তা পাতিলগুলো নিয়ে তার শাশুড়িকে দেখালে সে অনেক খুশি হলো, কিন্তু রাতে তার হাতের ব্যথার কারণে সে কাঁদতে লাগলো। কেন নিজে নিজে পাতিলগুলো মাজতে গেলে? এসব করার কি দরকার ছিল? বাড়িতে কি ঝি নেই আমাদের? তা আছি, কিন্তু রেখা ভাবি বলেছিল আমার নাকি কোনো গুণ নেই, আমি নাকি কোনো কাজের না, তাই তাকে প্রমাণ করার জন্যই। কি প্রমাণটা করলে তুমি বলো আমাকে? শুধু শুধু নিজেকে কষ্ট দিয়েছো। তোমাকে যেন আর এরকম বোকামি করতে না দেখি আমি। কিন্তু আমি পাতিলগুলো আজ ভালোই পরিষ্কার করেছি। ওসব করার কোনো দরকার নেই তোমার। খাওয়া আর ঘুমানোই তোমার কাজ। এখন চোখের পানি মুছে ঘুমিয়ে পড়ো। শব্দ করে কান্নাকাটি করো না, আমার ঘুমের অসুবিধা হবে। পরের 3 দিন রেখা একা একাই নদীর পাড়ে বসে তার প্রতিদিনের কাজগুলো করত, কিন্তু মুক্তাকে একটানা এতদিন না দেখতে পেয়ে তার একটু দুশ্চিন্তা হলো। যে মেয়ে একটা দিনও আমার সাথে নদীর পাড়ে এসে ঝগড়া না করে থাকতে পারে না, সে পরপর 3 দিন উধাও। কোনো সমস্যা হলো না তো? তার কথায় 3 দিন যাবৎ নিজ করে বন্দি হয়েছি। নদীর খোলা হাওয়া গায়ে লাগছে না, এমনকি রেখা ভাবির কথা মনে পড়ছে ইদানিং। আজও মনে হয় আসবে না মুক্তা ভাবি। আশা করি সুস্থ আছে। অবশ্য সুস্থ থাকবেই না কেন, তারা বড়লোক মানুষ। যত রোগবালাই হোক না কেন, টাকা খরচ করে বড় বড় ডাক্তার দেখিয়ে ঠিক হয়ে যাবে। বিনা চিকিৎসায় তো মরবে আমাদের মতো গরিবেরা। শুনছো, রান্নাঘরের চুলোটা ফেটে গেছে, আমি ওটা ঠিক করছি। তুমি বাইরে একটা চুলা বানিয়ে রাঁধো। সবই আমার কপাল। এখন নদী পাড়ের এই বাতাসের ভেতর বসে আমার রান্না বান্না করতে হবে। এগুলোই আছে আমার জীবনে। রেখা কোনো রকম মাটি করে একটা চুলো বানিয়ে সেখানে শুকনো পাতা আর ডালপালা পরিয়ে রান্না বান্না করতে থাকলো। সেই রান্নার সুবাস মুক্তার নাকে গেল। বাহ, কি সুবাস! সুবাস পেয়ে মনে হচ্ছে তরকারিটা খেতে অনেক মজার হবে। গিয়ে দেখি তো কি রাঁধছে এই তরকারি। কোথায় যাচ্ছ বৌমা? ওই তো মা, একটু নদীর পাড়ে। কিন্তু বকুল তো তোমাকে ওখানে যেতে মানা করেছি। আর কতদিন এখানে বন্দি থাকবো মা? দেখুন কত সুন্দর একটা সুবাস বের হয়েছে তরকারির। কে রাঁধছে এই তরকারিটা? আমার যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, আমিও পেয়েছি ওই তরকারির সুবাস। পারলে আমার জন্য একটু চেয়ে নিয়ে এসো ওই তরকারি। ঠিক আছে মা। মুক্তা তরকারির সুবাসের পেছনে ছুটতে ছুটতে নদীর পাড়ে গিয়ে আবিষ্কার করলো রেখার তরকারি থেকেই সেই সুবাস আসছে। কিসের তরকারি রাঁধছো তুমি? এত সুন্দর সুবাস এসেছে। আরে তুমি যে এতদিন পর এলে, আবার এসে আমার প্রশংসাও করছো। হঠাৎ করে কি হলো তোমার? এত কথা তো আমি শুনতে চাইনি তোমার কাছে। চুপচাপ বলো কিসের তরকারি এটা? কিসের হবে? নদীর ছোট মাছের তরকারি। তোমাদের মতো তো আর মাংস কেনার সামর্থ্য নেই আমাদের। আমাকে একটু তরকারি দেওয়া যাবে ওখান থেকে? এটুকু তরকারি যদি তোমাকেই দিয়ে দেই, তাহলে আমরা কি খাবো? তোমাদের কি অভাব পড়েছে যে আমাদের পেটে লাথি দিতে চাইছো? ঘরে রাতে তরকারি যা ছিল সব শেষ হয়ে গিয়েছে, তাই আমি এখনই তোমাকে নদীর পাড়ে বসে মাংসের তরকারি রেঁধে দিচ্ছি। তার বদলে তুমি আমাকে তোমার মাছের তরকারি দিবে। ঠিক আছে, আগে দেখি তুমি কেমন তরকারি রাঁধো। মুক্তা অনেক কষ্টে একটা চুলা বানিয়ে আগুন জ্বালালো। তারপর সেখানে ঝাল নুন বেশি দিয়ে কোনো রকমে মাংসের তরকারি রাঁধা শেষ করলো। তার হাত অনেকটুকু পুড়েও গেল। এই নাও তোমার তরকারি, এখন আমাকে তোমার মাছের তরকারি দাও। আগে তুমি খেয়ে বলো তোমার রাঁধা তরকারি কেমন হয়েছে, তারপর আমি তোমার রাঁধা তরকারি খেয়ে দেখব। ঠিক আছে, খেয়ে দেখাচ্ছি তোমায়। কি হলো, তরকারি মুখে দিয়ে চুপ হয়ে গেলে কেন? ভালো হয়নি বুঝি? অনেক ভালো হয়েছে, এই দেখো আমি আবারও নিচ্ছি। সত্যি? তোমার রান্না দেখে তো মনে হলো না তোমার রাঁধা তরকারি এত ভালো হবে। এই কলা গাছের ভেলায় তরকারির বাড়িটা নদীর এপারে পাঠাও তো। মুক্তা তরকারির বাড়িটা নদীর ওপারে পাঠানোর পর রেখা সেই তরকারি মুখে দিল, আর মুখে দেওয়ার একটু পর পরই থুতু দিয়ে ফেলে দিল। ছি,
এত জঘন্য তরকারি কোনো মানুষ খায়? এর থেকে তো আমার মাছের তরকারি ঢের ভালো। হ্যাঁ, সারা জীবন তো ওই ছোট মাছ আর লতা পাতা খেয়ে জীবন কেটেছে তোমার, তাই মাংসের স্বাদ বুঝো না। আমি বোকা, সামান্য ছোট মাছের তরকারির জন্য কত কষ্ট করে নিজের এতটুকু সময় নষ্ট করলাম। রাখো তোমার তরকারি তোমার কাছে, আমি মাংসের তরকারিই খাবো। কি হলো গিন্নি, তুমি এত রেগে মেগে বাড়ি এলে কেন? রাখবো না তো কি, শেষ কবে মাংস খেয়েছিলাম আমরা মনে পড়ে তোমার? ওই বাড়ির মুক্তা ভাবি উল্টোপাল্টা মাংস রেঁধে আমাকে বলে আমি নাকি মাংস খাইনি কখনো, তাই মাংসের স্বাদ বুঝি না। আমিও প্রতিবাদ করতে পারলাম না, কারণ শেষ কবে মাংস খেয়েছি আমি নিজেই মনে করতে পারি না। এটা নিয়ে তো রাগ করার কি আছে, আমারও তো মনে নেই। সব দোষ তোমার। আজ তোমার কিছু টাকা পয়সা থাকলে মানুষের মুখে এমন খোঁটা শুনতে হতো না। দুদিনের ভেতর যদি কোনো ভালো কাজ না জোগাড় করতে পারো, আমি আর এখানে থাকবো না, বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কি ব্যাপার মা, মুক্তা আজও কাঁদছে কেন? আর বলিস না বাবা, আবার নদী পাড়ের ওই মেয়েটার সাথে ঝগড়া করে উল্টোপাল্টা কি যেন রেঁধে খেয়েছে, এখন আর পেট ব্যথায় নড়তে পারছে না। আমি ওকে এতবার মানা করা সত্ত্বেও ও বারবার একই কাজ করে। এই সমস্যার একটা সমাধান বের করতেই হবে। পরের দিন বৌদি কাজের খোঁজে বকুলের দোকানে গেল। বকুল বুঝতে পারল বৌদি হচ্ছে রেখার জামাই। তাদের দুই বউয়ের ঝগড়াঝাটি থামানোর জন্য আলাপ করে তারা দুইজন একটা সিদ্ধান্তে পৌঁছালো। কি বললে? নদীর ওপারের মুক্তা ভাবি বকুল ভাইকে দিয়ে তোমাকে বলিয়েছে ও আমার সাথে সেরা পিঠা বানানোর প্রতিযোগিতা করবে, আর আমি প্রতিযোগিতায় জিতলে ও আর কখনো আমার সাথে ঝগড়া করবে না, সাথে তোমাকে ভালো একটা কাজও দেবে বকুল ভাই। হ্যাঁ, তুমি কি এই শর্তে রাজি? কেন হব না? ওর মতো অকাজের মেয়ে কোনোদিন আমার সাথে জিততে পারবে না। তুমি কি এই শর্তে রাজি মুক্তা? হ্যাঁ অবশ্যই, এই কয়েকদিনে মার কাছে পিঠা বানানো শিখে ভাবিকে দেখিয়ে দেব আমিও কাজের। দুজনই পিঠা বানানোর প্রস্তুতি নেওয়া শুরু করলো। নির্দিষ্ট দিন চলে এলে গ্রামের কিছু বাচ্চাদেরকে ডেকে আনা হলো কার পিঠা সেরা সেটা বলার জন্য। নদীর দুপারে দুজন পিঠা বানানো শুরু করলে উৎসবমুখর পরিবেশ তৈরি হলো। পিঠা বানানো শেষ হওয়ার সাথে সাথেই আমাদের পিঠা সাবার করাও শেষ। এতই মজার ছিল পিঠাগুলো। এই প্রতিযোগিতার ফলাফল দিয়েছে বাচ্চারা। এবার আমরা বুঝবো কে আসল বিজয়ী। এই প্রতিযোগিতার বিজয়ী হয়েছে আমার বৌমা। ধন্যবাদ মা, আপনি আমাকে পিঠা বানানো না শেখালে আমি কখনোই রেখা ভাবির সাথে পেরে উঠতাম না। তোমার পিঠা খাওয়ার পর আমি বুঝে গিয়েছিলাম তুমিই বিজয়ী হবে। আমি আর কখনো তোমাকে অকাজের বলবো না, আগ বাড়িয়ে ঝগড়া করবো না। তোমাদের থেকে সবসময় দূরে দূরে থাকবো আমরা। দূরে দূরে থাকলে বৌদি ভাই আমাদের ওখানে কাজ করবে কিভাবে শুনি? কিন্তু আমি তো হেরে গেছি। তুমি হেরে গেলেও আমাদের সম্পর্ক জিতে গেছে। তুমি যদি বড় বোনের মতো আমাকে আমার ভুলগুলো না দেখিয়ে দিতে, আমাকে আরো ভালো হওয়ার জন্য কথা না শোনাতে, তাহলে আজ আমি তোমাকে হারাতে পারতাম না। আজ থেকে আমরা দুই বোনের মতো মিলেমিশে থাকবো। ঠিক আছে, আমরা মিলেমিশেই থাকবো।